নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের জন্য দুর্দান্ত ঘটনা নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের জন্য রয়েছে দুটি ঘটনা। তাহলে আর কি দেরি কেন, চলো চটপট শুনে ফেলি আজকের ঘটনা দুটি। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি পাঠিয়েছে মেদিনীপুরের কৌস্তব লাহা। কৌস্তব যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি সেভাবেই তোমাদেরকে ঘটনা বর্ণনা করছি। দিদি, আমি মেদিনীপুর থেকে কৌস্তব লাহা। আমি কিছুদিন হলো তোমার বলা ঘটনাগুলো শুনছি। তোমার কণ্ঠে ঘটনাগুলো শুনতে ভীষণ ভালো লাগছে। তুমি এভাবেই আরও ঘটনা দিতে থাকো। আমি ভাবলাম তাই আমার সাথেও ঘটে যাওয়া একটা ঘটনা তোমার সাথে শেয়ার করে নিই। এবার ঢুকছি মূল ঘটনায়। ঘটনাটি 2014 সালের। দিদি, আমি মেদিনীপুরের ছেলে। পড়াশোনার জন্য আমি কলকাতার সাউথের দিকে একটি হোস্টেলে থাকতাম। তখন আমি ক্লাস 11-এ পড়ি। পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর মোটামুটি সবাই বাড়ি চলে গিয়েছিল। আমরাও বাড়ি চলে আসছিলাম, কিন্তু ক্লাস 8-এর একটি ছেলের বাড়ি থেকে তখনও কেউ নিতে আসেনি। তাই আমাদের হোস্টেলের সুপার স্যার আমাকে এবং আমার আর এক বন্ধু অনুপম, আমাদের এই দুই বন্ধুকে আমাদের আর একটা রাত অপেক্ষা করে যেতে বলে। আমরা এতে খুব একটা আপত্তি করিনি, তার কারণ বাচ্চা একটি ছেলে হোস্টেলে সারা রাত একা থাকবে। সেই কারণে আমি আর অনুপম থাকতে রাজি হয়ে গেলাম। এবারে হোস্টেলটার একটু বর্ণনা দিই। আমাদের হোস্টেলটা মোট 3টে তলা এবং আমরা থাকতাম দোতলাতে, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে। আর আমাদের রুমে 4টে বেড ছিল। 4টে বেডে আমরা 4 জন থাকতাম। তো হোস্টেল পুরো ফাঁকা হয়ে যাওয়াতে আর আমি আর অনুপম এই দুজন থাকাতে আমাদের রুমেই আরও 2টো বেড ফাঁকা হয়ে গিয়েছিল। তো সেই কারণে সেই বাচ্চা ছেলেটিকে, যে ক্লাস 8-এ পড়তো, তাকে আমাদের রুমেই সেদিনকে আমরা নিয়ে আসি। বেশ রাত পর্যন্ত আমি আর অনুপম গল্প করতে থাকি, ফোন ঘাঁটতে থাকি। সেই ছোট ভাইটা ঘুমিয়ে পড়েছে। আমরা মুভি দেখতে দেখতে রাত তখন প্রায় 2:30-3টে মতো বাজে। আমরা টয়লেটে যাব বলে নিচে গেছি। এখানেও বলে রাখি, নিচেই রয়েছে মোট 4টে টয়লেট। সেই 4টে টয়লেটেই একদম উপর ফ্লোর থেকে নিচের ফ্লোর সবাই ওই 4টে টয়লেট ব্যবহার করে। তো যাই হোক, আমরা টয়লেট সেরে যখন আবার উঠে আসছি তখন মনে হলো আমাদের হস্টেলের সুপার আমাদেরকে ডাকলো, কিন্তু আমরা পিছন ঘুরে দিদি কাউকেই দেখতে পাইনি। ভাবলাম হয়তো এত রাতে মনের ভুল, কি শুনেছি, স্যার এখন কি করে আমাদেরকে এত রাতে ডাকবেন। এই ভেবে আবারও আমরা উপরে উঠে এসেছি। দোতলায় করিডোরে যখন পৌঁছেছি তখন মনে হলো সিঁড়ির মাঝ বরাবর উঠে এসে স্যার আবার আমাদের ডাকছেন। যথারীতি আমি আর অনুপম দুজনেই একসাথে পিছন ঘুরে তাকালাম, কিন্তু অদ্ভুতভাবে এবারও দেখলাম পুরো গোটা সিঁড়ি ফাঁকা, এবং সিঁড়ির কাছে এসে আমরা নিচের দিকেও ঝুঁকি মেরে দেখলাম নিচেও পুরো ফাঁকা, কেউ তো কোথাও নেই। একটু খটকা দুজনের মনেই লাগলো, কি হলো এটা, কিছুই তো বুঝতে পারলাম না। একজন আমি শুনলে নয়তো মনের ভুল মেনে নেওয়া যেত, কিন্তু আমরা দুজনেই ডাকটি শুনতে পেয়েছি। তাও ব্যাপারটি অগ্রাহ্য করে যেই সামনের দিকে ঘুরতে যাব, দেখছি আমাদের দরজার সামনে স্যার দাঁড়িয়ে আছেন। আমরা পুরো হতবাক হয়ে গেছি, এবং সত্যি কথা বলতে দিদি, আমরা কিন্তু সাথে ভয়ও পেয়ে গেছি। তার কারণ আমরা দুজনেই তো একসাথে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। তাহলে স্যার কখন আমাদের আগে সিঁড়ি দিয়ে উঠলেন এবং কখন তিনি এখানে এসে দাঁড়ালেন,
আমাদের চোখে তো পড়ল না। তাও স্যার কি বলতে এসেছেন এত রাতে সেটা শোনবার জন্য এগিয়ে যেই আমাদের দরজার কাছে এসেছি, দিদি আমরা আরও হতবাক হয়ে গেলাম। এবং ঘটনাটি হয়তো সত্যি সবার কাছে অবিশ্বাসযোগ্য হয়ে যাবে, তার কারণ আমরা দরজার কাছে এসে দেখলাম দরজার কাছে কেউই নেই। স্যার পুরো গোটা করিডোরে কোথাও নেই। এবারে কিন্তু আমরা দুজনেই খুব ভয় পেয়ে গেছি। তাড়াতাড়ি করে আর কোনো কিছু ভাবনা চিন্তার মধ্যে না গিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে যে যার বেডে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়েছি। এরপরে রাতে আর কোনো রকম অসুবিধা আমাদের সাথে হয়নি। পরদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা সোজাসুজি নিচে গিয়ে স্যারকে জিজ্ঞাসা করি, স্যার আপনি কি কালকে রাতে আমাদেরকে ডেকেছিলেন? সব শুনে এক অদ্ভুত দৃষ্টি নিয়ে স্যার আমাদের দিকে তাকালেন এবং তারপর রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে তোমাদেরকে মাঝরাতে 3টের সময়তে আমি ডাকতে আসব? সবই তোমাদের মনের ভুল। ঠিকমতো সময়ে ঘুমোবে না, রাত অবধি জেগে উল্টোপাল্টা জিনিস দেখবে এবং তার ফলস্বরূপ তোমাদের এইসব ঘটনা মনের মধ্যে তৈরি হয়। আমরা আর কিছু না বলে দুজনেই ওখান থেকে সরে এলাম। তারপরে আর আমরা হোস্টেলে থাকিনি। সেই ভাইটির বাড়ির লোকও সেদিনকেই নিতে চলে এসেছিল এবং আমরাও বাড়ি চলে এসেছিলাম। সেই দিনের ঘটনা দিদি কোনো ব্যাখ্যা আমাদের দুজনের কারোর কাছেই নেই। তাহলে কে ডাকতে এসেছিল আমাদের সেদিন? এবং আমরা আমাদের দরজার সামনে কাকে দেখতে পেয়েছিলাম? আর দুজনেই যেহেতু একই সাথে শুনতে পেয়েছি, একই সাথে দেখতে পেয়েছি, তাহলে এর সত্যতাকে অবিশ্বাস করি কেমন করে? কি করে শুধুমাত্র মনের ভুল এটা মেনে নিই? এর কোনো ব্যাখ্যা আমার কাছে আজও নেই। দিদি তোমার কাছে ঘটনাটি পাঠালাম। যদি কোনো ব্যাখ্যা তোমার জানা থাকে অবশ্যই আমাকে জানিও। তুমি খুব ভালো থেকো। তোমাকে এইরকম ঘটনা আবারও আমি পাঠাতে থাকবো। তো এই ছিল কৌস্তভের পাঠানো একটি দুর্দান্ত ঘটনা। কৌস্তভ, আমাদের জীবনে এরকম অনেক কিছুই অনেক সময় ঘটে যার কোনো ব্যাখ্যা আমরা কখনোই দিতে পারি না বা এর কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। তোমার কাছ থেকে সমস্ত ঘটনাটি শুনে আমারও এরকমই মনে হলো যে সত্যি এর কোনো ব্যাখ্যা নেই। তার কারণ শুধু তুমি বা তোমার বন্ধু কেউ একজন যদি ঘটনাটি দেখতে বা কোনো রকম কোনো ডাক উপলব্ধি করতে পারতে তাহলে হয়তো তাও তোমাদের মনের ভুল বলে মেনে নেওয়া যেত। কিন্তু দুজনেই যেহেতু একই সাথে পুরো ব্যাপারটা তোমাদের সামনে ঘটেছে, তাই এটা সম্পূর্ণরূপে তোমাদের দুজনের মনের ভুল বলে উড়িয়ে দেই বা কী করে? সত্যি আমারও এর কোনো ব্যাখ্যা জানা নেই। আমাদের জীবনে তো এরকম কত কিছুই ঘটে থাকে, এটিও হয়তো সেরকমই একটি ঘটনা। বা তোমরা হস্টেলে যাওয়ার আগে পুরনো কোনো ঘটনা হয়তো ঘটেছিল তোমাদের হস্টেলে যেটা তোমাদের জানা নেই, সেরকম কোনো কিছু হয়ে থাকতে পারে। হোস্টেল ফাঁকা হয়ে যাওয়াতে হয়তো তোমরা সেটা উপলব্ধি করতে পেরেছো, যেটা যখন হস্টেল পুরো ভর্তি থাকে সেটা হয়তো তোমরা উপলব্ধি করতে পারোনি কোনোদিনও। অনেক কিছুই হতে পারে। তো সত্যি এটিও আলটিমেটলি একটি ব্যাখ্যাহীন ঘটনা। তোমাকে অনেক ধন্যবাদ কৌস্তভ। এরকমই আমাদের ঘটনা পাঠাতে থেকো, সাথে থেকো। এরপর চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এই ঘটনাটি আমি আমার এক বান্ধবীর কাছ থেকে শুনেছি। ঘটনাটি বান্ধবীর মামির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা, তাই তোমাদের বোঝার সুবিধার্থে আমি মামির ভাষায় ঘটনাটি ব্যক্ত করছি। আমি লক্ষ্মী, আমার শ্বশুরবাড়ি বাঁকুড়ায়। শ্বশুরবাড়িতে আমার সাথে অদ্ভুত যে ঘটনাটি ঘটেছিল সেটি তোমাদেরকে আজকে বলবো। ঘটনাটি হয়তো খুব বেশি বড় না, কিন্তু আমার মনে আজও এর রেশ রয়ে গেছে। প্রথমেই এখানে একটা কথা জানিয়ে দিই তোমাদের, আমার স্বামীর
পূর্বে আরেকটি বিবাহ ছিল। আমি ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী। পূর্বের স্ত্রী সন্তান প্রসব করতে গিয়ে কোনো কারণে মারা যায়। প্রথমা স্ত্রী মারা যায় ঠিকই, কিন্তু যে সন্তানটি উনি প্রসব করেছিলেন সেটি ছিল একটি কন্যা সন্তান এবং সন্তানটি সম্পূর্ণ সুস্থ ছিল। এরপর থেকে পরিবারের বাকিদের সাথেই সেই সন্তান বড় হতে থাকে এবং আস্তে আস্তে প্রায় 9-10 মাস কেটে যাওয়ার পর বাড়ির সবাই যখন ঠিকমতো বাচ্চাটিকে সামলাতে পারছে না, তখন বাড়িতে সবাই আমার স্বামীকে বুঝিয়েছিল দ্বিতীয়বার বিবাহ করার জন্য, এবং তারপরে আমার সাথে সম্বন্ধ দেখেই আমার স্বামী বিবাহ হয় এবং গিয়েই আমি ছোট্ট ফুটফুটে একটি সন্তানের মা হয়ে গিয়েছিলাম। আমি যখন প্রথম সেই মেয়েটিকে দেখেছিলাম, একদমই ছোট, তার বয়স তখন 1 বছর 3 মাস। সেই 1 বছর 3 মাস বয়সী মেয়েটিকে কোলে তুলে নিয়ে নিজের সন্তানের থেকে কোনো অংশে তাকে আমি কম দেখিনি। সেই ছোট্টবেলা থেকেই আমি নিজে হাতে করে তাকে বড় করে তুলছি। আমি হয়তো তার গর্ভধারিণী মা নয়, কিন্তু তার থেকে কোনো অংশেই কম নয়। আমি তার যত্নের কখনো কোনো ত্রুটি করিনি। তো এবার আসছি ঘটনাতে। আমি শ্বশুরবাড়িতে গিয়ে আমার সন্তানটিকে, মানে আমার স্বামীর প্রথম পক্ষের সন্তানটিকে কোলে নেওয়ার পর অদ্ভুত একটা মাতৃত্বের স্বাদ অনুভব করলাম এবং তাকে বুকে জড়িয়ে ধরলাম। কোনো রকম কোনো দ্বিধা মনে না রেখেই তাকে বড় করতে লাগলাম। কিন্তু অদ্ভুতভাবে প্রত্যেক দিনই আমি রাত্রিবেলা কারোর একজনের উপস্থিতি টের পেতাম। সেই উপস্থিতি কীরকম আমি ঠিক বলে বোঝাতে পারবো না। হয়তো মাঝরাতে ঘুমটা হঠাৎ করে ভেঙে গিয়ে দেখতাম পায়ের কাছে কোনো একজন অবয়ব মতন, একজন নারী অবয়ব, তিনি দাঁড়িয়ে আছেন এবং এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছেন এবং আমার পাশে শুয়ে থাকা সেই মিষ্টি মেয়েটির দিকে তাকিয়ে আছেন। আমি ভয়ে চিৎকার করে উঠতাম, আমার স্বামীকে ডেকে দিতাম, কিন্তু তিনি উঠে দেখতেন সারা ঘর ফাঁকা, কোথাও কেউ নেই। এরকমভাবে অনেক দিন চলতে থাকে এবং প্রত্যেক সময়তেই, বিশেষ করে যখন আমি সেই মেয়েটির কোনো কাজ, অর্থাৎ স্নান করানো, খাওয়ানো বা তার অন্যান্য কোনো কাজ যখনই করতাম, আমি তখন বেশি করে সেই নারী অবয়বের উপস্থিতি টের পেতাম এবং দেখতাম অদ্ভুতভাবে এক অদ্ভুত দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। এর কোনো ব্যাখ্যা বা কোনো কারণ আমি ঠিকঠাক বুঝে উঠতে পারতাম না। তো একদিনকে সব ঘটনা আমি আমার শাশুড়ি মাকে খুলে বলি। তিনি সব শুনে হয়তো কিছুটা আঁচ করতে পেরেছিলেন। তো তিনি একজন পুরোহিতের সাথে ব্যাপারটা নিয়ে কথা বলেন এবং সেই পুরোহিত মশাই আমাদের বাড়িতে এসে সমস্ত বর্ণনা আমার মুখ থেকেও আবারও শুনে উনি বলেন যে সেই বাচ্চাটির গর্ভধারিণী মা, অর্থাৎ আমার স্বামীর প্রথম স্ত্রী, তিনি প্রত্যেক দিন বাচ্চাটিকে দেখতে আসেন। সন্তান প্রসব করতে গিয়ে তো তিনি মারা গেছেন, তিনি তো মাতৃত্বের স্বাদ কখনোই অনুভবই করতে পারেননি। বাচ্চাটিকে তো একবারের জন্য কোলেই নিতে পারেননি। তাই তার অতৃপ্ত আত্মা বারবার করে সেই সন্তানটিকে দেখতে আসে এবং কখনো হয়তো তোমার উপর, অর্থাৎ এটি পুরোহিত মশাই বলছেন, মানে আমার উপর একটা ক্ষোভ ওনার কাজ করে। তার কারণ ওনার জায়গা জুড়ে তো এখন সবটাই আমি, অর্থাৎ ওনার স্বামী, ওনার সন্তান, সব কিছুর উপরেই এখন আমার অধিকার। তাই হয়তো কোথাও গিয়ে ব্যাপারটি উনি মেনে নিতে পারছেন না এবং আমার উপর ওনার ক্ষোভ জন্মাচ্ছে। এরপর ওই পুরোহিত কিছু ক্রিয়া করেন এবং আমাদের পুরো বাড়ি বন্ধন করে দেন। আমাকে, আমার মেয়েকে, স্বামীকে, বাড়ির সবাইকেই একটি করে মাদুলি ধারণ করতে বলেন এবং প্রথমা স্ত্রীর নামে গয়ায় গিয়ে পিণ্ড দেওয়া হয়
এবং করজোড়ে তার কাছে অনুরোধ করা হয় যেন তিনি ইহলোকের মায়া কাটিয়ে শান্তি পান, তার আত্মা যেন শান্তি পায় এবং তিনি যেন নিশ্চিন্তে ইহলোকের মায়া কাটাতে পারেন। তার কারণ ওনার সন্তান যার কাছে আছে, অর্থাৎ আমার কাছে, আমি খুব যত্ন সহকারে সম্পূর্ণ ভালোবাসা দিয়ে বড় করে তুলব। অদ্ভুতভাবে এরপর থেকে আর কোনোদিনও আমি কারোর উপস্থিতি কখনো টের পাইনি। রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে উঠলেও আমি কিন্তু আর কারোর উপস্থিতি টের পাইনি। আমার সেই ছোট্ট মেয়েটি এখন 6 বছর বয়স হয়ে গেছে এবং আমরা সবাই খুব ভালোভাবে শান্তিভাবে দিন কাটাচ্ছি। সত্যি কি অদ্ভুত একটি ঘটনা, তাই না? একেই বোধহয় মা বলে। তার কারণ সত্যি সন্তানের জন্ম দিতে গিয়ে তো উনি মারা গেছেন, সেই কারণেই সন্তানকে কখনো কোলে নিতে পারেননি, সন্তানের কোনো যত্ন কখনোই কোনো কিছুই উনি করে উঠতে পারলেন না। তাই হয়তো ইহলোকের মায়া কাটিয়ে তিনি যেতে পারছিলেন না। তাই বারবার করে হয়তো উনি ফিরে আসছিলেন, হয়তো বাচ্চাটিকে কোলে নেওয়ার আদর করার চেষ্টা করছিলেন, কিন্তু পারছিলেন না। যেখানে পর মুহূর্তেই তিনি দেখতে পাচ্ছিলেন অন্য জায়গা থেকে আসা আর একজন মহিলা, তিনি তার বাচ্চার যত্ন করছেন, তিনি তার স্বামীর কাছে যাচ্ছেন। কোনোভাবে হয়তো সত্যি এটা একজন নারীর পক্ষে মেনে নেওয়াটা খুবই কষ্টকর, সেটা মৃত নারী হলেও বা। আমার ব্যক্তিগত মতামত এটা আমি বললাম। যাই হোক, অদ্ভুত লাগলো ঘটনাটি এবং তাই ভাবলাম তোমাদের সাথে ঘটনাটি আজকে শেয়ার করি। তোমাদের কেমন লাগলো আজকের পরপর দুটি ঘটনা? কেমন লাগলো তোমাদের আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমাদেরকে আবারও বলছি, আমি না তোমাদের কাছ থেকে কিন্তু কমেন্ট একদম ঠিকঠাকভাবে পাচ্ছি না। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট না করলে আমি তো বুঝবো কী করে যে তোমাদের কেমন লাগছে আমার ঘটনা পাঠ, তাই না? তাই প্লিজ আমাকে তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের কাছেও নিশ্চয়ই এরকম দুর্দান্ত কিছু ঘটনা কালেকশানে আছে, আমাকে প্লিজ সেই সব ঘটনা পাঠিয়ে দিও। আমিও তাহলে বাকি সবার সাথে সেই ঘটনাগুলো শেয়ার করে নিতে পারবো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, প্লিজ তোমরা সেই ঘটনাগুলি সেন্ড করো। তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত দুর্দান্ত ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। সেই সব ঘটনার সাক্ষী থাকতে গেলে তোমাদের বং বাংলা ন্যারেটিভস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। ও হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু, তাহলে যথাসময় তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটি দুর্দান্ত ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।